ইরান নিয়ে ট্রাম্পের হুমকি কি কাজ করছে? মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান, সংকট কি কাটবে? ট্রাম্পের হুমকির পর বুথে বুথে গিয়ে অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছেন সাধারণ ইরানিরা। ইরানে ফের যুদ্ধের প্রস্তুতি, সাধারণ নাগরিকরাও প্রশিক্ষণ নিচ্ছেন। ইরানকে সতর্ক করে ট্রাম্প বললেন, সময় ফুরিয়ে আসছে। ইরানে 24 থেকে 48 ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। ক্ষমতায় ফিরে আসার পর প্রথম বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক আলোচনার কৌশল তাকে শুল্ক থেকে শুরু করে সশস্ত্র সংঘাত, বিভিন্ন ইস্যুতে নানা দেশ থেকে ছাড় আদায়ে সহায়তা করেছে। কিন্তু ইরানের ক্ষেত্রে প্রকাশ্য হুমকি, অপমানসূচক মন্তব্য ও চূড়ান্ত বেঁধে দেওয়া নির্ভর সেই চাপ প্রয়োগের কূটনীতি যেন অচলাবস্থায় গিয়ে ঠেকেছে। এমনকি এটি যুদ্ধ অবসানের জন্য তার নিজের উদ্যোগগুলোকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে হচ্ছে। এই সংঘাত ইতিমধ্যে বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। দুই পক্ষের অচলাবস্থার মধ্যে 11 সপ্তাহ ধরে চলা এই সংকট নিয়ে ট্রাম্প ক্রমেই হতাশার ইঙ্গিত দিচ্ছেন। তবে ইরানের নেতৃত্বের প্রতি তার কঠোর কূটনৈতিক অবস্থান নমনীয় করার কোনো লক্ষণ দেখা যায়নি। এটি দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য ভালো ইঙ্গিত নয়, বরং বর্তমান অচলাবস্থা ও বিশ্ব জ্বালানি সরবরাহে এর অভূতপূর্ব ধাক্কা দীর্ঘায়িত হতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে সময় সময় নতুন করে উত্তেজনাও ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ট্রাম্প যদি সত্যিই এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চান, তাহলে প্রকাশ্য বক্তব্য ও তাৎক্ষণিক সাক্ষাৎকারে তীব্র ভাষার ব্যবহার কমানো উচিত। বিশ্লেষকদের মতে, আলোচনার প্রধান বাধাগুলোর একটি হল ইরানি শাসকদের মানসিকতা। যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলায় দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও নিজেদের জনগণের কাছে মর্যাদা রক্ষা করার প্রয়োজন রয়েছে ইরানের শাসকদের। যদিও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর ইরান এখনও কৌশলগত প্রভাব বজায় রেখেছে, যা দেশটিকে উল্লেখযোগ্য দর কষাকষির ক্ষমতা দিচ্ছে। অন্যদিকে ট্রাম্প সর্বোচ্চ দাবি, অনিশ্চয়তা, মিশ্র বার্তা ও তীব্র ভাষানির্ভর কূটনৈতিক কৌশল অব্যাহত রেখেছেন। বিশ্লেষকদের মতে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ট্রাম্প এই সংঘাত থেকে এমনভাবে বের হতে চাইছেন যেন এটি যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ বিজয়, যদিও বাস্তব পরিস্থিতি পুরোপুরি তা সমর্থন করে না। অন্যদিকে ইরানও সম্পূর্ণ পরাজয় মেনে নিতে রাজি হবে না। ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক আলোচক রব ম্যালি বলেন, এটি অবশ্যম্ভাবীভাবে একটি যৌক্তিক সমঝোতায় পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ শুধু ইরান নয়, কোনো সরকারই আত্মসমর্পণ করেছে এমন ভাবমূর্তি বহন করার সামর্থ্য রাখে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেন প্রশাসনে কাজ করেছেন রব ম্যালি। তিনি আরও বলেন, বর্তমান অচলাবস্থা এমন এক সময় তৈরি হয়েছে যখন যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের উচ্চ মূল্য ও অজনপ্রিয় যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে ট্রাম্প অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছেন। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে তার জনপ্রিয়তাও কমেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতেও হিমশিম খাচ্ছে তার রিপাবলিকান পার্টি। অনেকের মধ্যে এমন ভুল ধারণা আছে যে ইরানের ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করা গেলে তারা আত্মসমর্পণ করবে। কিন্তু ইরানের ক্ষেত্রে বিষয়গুলো এভাবে কাজ করে না। নেড শোয়ানসন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা, হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস ট্রাম্পের কূটনৈতিক পদ্ধতির পক্ষে অবস্থান নিয়ে বলেন, এই কৌশল ভালো চুক্তি অর্জনের প্রমাণিত রেকর্ডের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার দাবি, সমঝোতায় পৌঁছাতে ইরান ক্রমেই মরিয়া হয়ে উঠছে। অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একজন দক্ষ আলোচক, যিনি সব সময় সঠিক সুর নির্ধারণ করতে জানেন। ধ্বংসাত্মক হুমকি। গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প সবচেয়ে ভয়াবহ মন্তব্যটি করেন। তিনি হুঁশিয়ারি দেন, কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানের সভ্যতাই ধ্বংস করে দেওয়া হবে। পরে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ট্রাম্পের এই বার্তা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছিল। এটি জাতীয় নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে বাছাই করা হয়নি। শেষ পর্যন্ত ট্রাম্পও যুদ্ধবিরতিতে সম্মত হন। কিন্তু ইস্টার সানডেতে তিনি আবার অশালীন ভাষায় ইরানের সেতু ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংসের হুমকি দেন। এরপর থেকে তিনি বারবার সেই সতর্কবার্তা পুনরাবৃত্তি করে যাচ্ছেন। গত শুক্রবার চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিনি একই ধরনের মন্তব্য করেন। গত সপ্তাহে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যদি তারা ইরান থেকে বিশাল এক আলোর ঝলক বের হতে দেখেন, তাহলে বুঝতে হবে বর্তমান যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। কেউ কেউ এটিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি হিসেবে ব্যাখ্যা করেছেন। যদিও ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি কখনো এমন কিছু করবেন না। ট্রাম্প বারবার দাবি করেছেন ইরান পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, যদিও বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দেয়। একই সঙ্গে ট্রাম্প বলেছেন ইরান সমঝোতার জন্য অনুনয় করছে, যদিও তেহরান তা অস্বীকার করেছে। ট্রাম্প কখনো নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তুলেছেন, আবার কখনো আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ইরান নিজেদের টিকে থাকাকেই সাফল্য হিসেবে তুলে ধরছে। দেশটির দাবি, তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্র জানিয়েছে, ইরান প্রসঙ্গে বক্তব্যে আরও সংযম দেখাতে ট্রাম্পকে বোঝানোর কোনো উদ্যোগ হোয়াইট হাউসের ভেতরে নেওয়া হয়নি। জনমত জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের মাগা সমর্থকেরা মূলত তার পাশে আছেন। তবে অতীতে তাকে সমর্থন করা কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব যুদ্ধের বিরোধিতা করেছেন, তার তীব্র হুমকিগুলোর সমালোচনা করেছেন। মধ্যরাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট। সংকটপূর্ণ মুহূর্তগুলোয় ট্রাম্পের কিছু কঠোর বক্তব্য এসেছে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে। প্রায় সেগুলো এসেছে মধ্যরাতের পর। যেমন গত মাসে ট্রাম্প হঠাৎ করে ইরানের বন্দরগুলো অবরোধের ঘোষণা দেন। এরপর ইরান পাল্টা প্রতিক্রিয়া জানায়। নাজুক যুদ্ধবিরতি আরও চাপের মুখে পড়ে। গত সোমবার ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সর্বশেষ শান্তি প্রস্তাবকে আবর্জনা বলে উড়িয়ে দেন। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় প্রশাসনের হয়ে কাজ করা মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ডেনিস রোস বলেন, প্রেসিডেন্টের কৌশলগত ধৈর্যের অভাব এবং বক্তব্যের অসঙ্গতি তিনি যে বার্তা দিতে চান সেটাকেই দুর্বল করে দিচ্ছে। বেইজিং সফরের সময় ট্রাম্প ইরান নিয়ে তুলনামূলকভাবে সংযত ছিলেন, কারণ তখন তিনি চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। চীন তেহরানের মিত্র, আর ইরানের অপরিশোধিত তেলের বড় ক্রেতাও চীন। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ট্রাম্প যদি সত্যিই এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চান, তাহলে প্রকাশ্য বক্তব্য ও তাৎক্ষণিক সাক্ষাৎকারে তীব্র ভাষার ব্যবহার কমানো উচিত। গত মাসে তুরস্ক সফরের সময় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ সাংবাদিকদের বলেন, ট্রাম্প খুব বেশি কথা বলেন। অন্যদের ক্ষেত্রে কার্যকর হওয়া কৌশল ইরানে কেন কাজ করছে না? তীব্র ভাষায় হুমকি দিয়ে চাপ সৃষ্টির কৌশল কিছু ক্ষেত্রে ট্রাম্পকে সাফল্য এনে দিয়েছে, যেমন বাণিজ্য অংশীদারদের সঙ্গে শুল্ক চুক্তির আলোচনায়, যদিও অনেক সময় শেষ পর্যন্ত তিনি প্রাথমিক দাবির চেয়ে কমেই রাজি হয়েছেন। কিছু সংঘাতে ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশল ফল দিয়েছে, যেমন ভেনেজুয়া বিরোধী ত্বরিত মার্কিন সামরিক অভিযান, গত বছর গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করার আলোচনা। বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষেত্রেও ট্রাম্প নিজেকে বিপজ্জনক হিসেবে তুলে ধরে তেহরানকে পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিষয়ে ছাড় দিতে বাধ্য করতে চেয়েছেন। তবে ইরানের সঙ্গে আলোচনা করেছেন এমন সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে এই কৌশল সফল হওয়ার সম্ভাবনা কম, বিশেষ করে দেশটির ধর্মীয় ও সামরিক প্রতিষ্ঠানের গভীর প্রভাবের পাশাপাশি নিজেদের দীর্ঘ ইতিহাস নিয়ে ইরানিদের গর্বের কারণে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের হুমকি বরং ইরানের নতুন শাসকদের আরও সাহসী করে তুলতে পারে। নিহত পূর্বসূরিদের তুলনায় তারা বেশি কট্টরপন্থী। আর গত এক বছরে 2 দফা মার্কিন হামলার পর আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে ট্রাম্পের প্রতি তাদের আস্থা আরও কমেছে। যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে আবারও বড় ধরনের সামরিক হামলার জোর প্রস্তুতির খবরের মধ্যেই সোমবার 18 মে তেহরান এই জবাব দেওয়ার কথা জানাল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তানের মাধ্যমে 2 দেশের মধ্যে এই তথ্য ও প্রস্তাবের আদান প্রদান অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের দাবিগুলোকে ইরানি সংবাদ মাধ্যম অত্যধিক ও অযৌক্তিক বলে বর্ণনা করলেও কূটনীতির পথ খোলা রেখেছে তেহরান। এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা গতকালই যেমনটি ঘোষণা করেছিলাম, আমাদের উদ্বেগের বিষয়গুলো মার্কিন পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য প্রকাশ না করে তিনি আরও বলেন, পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে এই আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে। 17 মে ইরানের ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ওয়াশিংটন তেহরানের কাছে একটি 5 দফার তালিকা পেশ করেছে, যার মধ্যে অন্যতম শর্ত হল ইরানকে কেবল একটিমাত্র পারমাণবিক কেন্দ্র সচল রাখতে হবে এবং তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। এর বিপরীতে আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য ইরানের পক্ষ থেকেও কিছু পূর্ব শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধাবসান, ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে অবরুদ্ধ ইরানি সম্পদ ছেড়ে দেওয়া, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান এবং কৌশলগত হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি। সংবাদ সম্মেলনে ইরানি মুখপাত্র আরও জানান, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে একটি বিশেষ কর্মপদ্ধতি তৈরির লক্ষ্যে ওমানের সঙ্গে আলোচনা করছেন ইরানি নেতারা। গত সপ্তাহে মাস্কোটে এই বিষয়ে একটি বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং 2 দেশের যোগাযোগ এখনও চলছে। আঞ্চলিক দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, এই অঞ্চলের কোনো দেশের সঙ্গেই আমাদের শত্রুতা নেই এবং আমরা চিরকাল প্রতিবেশী হয়েই থাকব। সংযুক্ত আরব আমিরাত সহ অঞ্চলের সব দেশকে আমরা বহিরাগত পক্ষগুলোর চক্রান্ত ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। 2 দেশের এই টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইঙ্গিত দিয়েছেন,
যে ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফায় সরাসরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আমি আশাবাদী। এই ফলাফল নিশ্চিত করতে ইসলামাবাদ নতুন দফার আলোচনা আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বলেও তিনি জানান। শান্তি আলোচনার এই আবহের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোনালাপ এবং পুনরায় যুদ্ধ শুরুর গুঞ্জনে বিশ্ব রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে একটি জরুরি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে তারা অপারেশন এপিক ফিউরির সমাপ্তি ঘটিয়েছে, তবে একটি সাম্প্রতিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মার্কিন কর্মকর্তারা অপারেশন স্লেজহ্যামার নামে ইরানের ওপর নতুন হামলার পরিকল্পনা করছেন। পেন্টাগন ইতোমধ্যে সম্ভাব্য এই হামলার জন্য ইরানের বেশ কিছু স্থাপনা ও স্থান চিহ্নিত করে রেখেছে বলে জানা গেছে। ইরানের রাজধানী তেহরানে যখন রাত নেমে আসে এবং আলবোর্জ পর্বতমালার তুষারশুভ্র চূড়াগুলা অন্ধকারে মিলিয়ে যায়, তখন হাজার হাজার ইরানি নিয়মিত রাস্তায় নেমে আসেন। জ্যাক দেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়োজিত সমাবেশে। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে সমর্থকদের সংগঠিত করাই এ সমাবেশের উদ্দেশ্য। তেহরানের একটি অভিজাত এলাকা তাজরিস স্কয়ারের কাছে প্রতি রাতে মানুষের ঢল নামে। প্রায় সবার হাতে ইরানি পতাকা। এই জনসমুদ্র থেকে স্লোগান ওঠে, আমেরিকা নিপাত যাক। এ সময় রাস্তার হকাররা উৎসাহী জনতার কাছে চা ও বিভিন্ন স্মারক বিক্রি করেন। এসব স্মারকের মধ্যে দেশাত্মবোধক বেসবল ক্যাপ ও নানা ধরনের লোগো অন্যতম। তিয়ানা নামের এক তরুণীর সঙ্গে তাজরিস স্কয়ারে সিএনএনের এই প্রতিবেদকের কথা হয়। ইরানের পতাকার রঙে রাঙানো চশমা পরা এই তরুণী গগনবিদারী স্লোগানের মধ্যে বলেন, আমি আমার দেশ এবং মানুষের জন্য প্রাণ উৎসর্গ করতে সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন ধরে ইরানে নতুন করে সামরিক অভিযান নতুন করে শুরুর হুমকি দিয়ে আসছেন। ট্রাম্পের এসব হুমকিকে তুচ্ছজ্ঞান করে তিয়ানা বলেন, সব মানুষ, পুরো সেনাবাহিনী, সব কমান্ডার নিজেদের জীবন উৎসর্গ করতে এবং পুরো হৃদয় ও আত্মা দিয়ে লড়াই করতে প্রস্তুত। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল রোববার এক পোস্টে লিখেছেন, ইরানের সময় ফুরিয়ে আসছে। তাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, নয়তো তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমি আমার দেশ এবং মানুষের জন্য প্রাণ উৎসর্গ করতে সম্পূর্ণ প্রস্তুত। ইরানের তিয়ানা নামের এক তরুণী। এমন এক সময় ট্রাম্পের এই হুমকি এল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। ফলে ভঙ্গুর যুদ্ধবিরতি খাদের কিনারে চলে গেছে। এ সময় মার্কিন প্রেসিডেন্টের এত কড়া হুমকি উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ফার্সি ভাষায় হাতে লেখা একটি প্ল্যাকার্ড বহনকারী এক বৃদ্ধ ব্যক্তি নিজ থেকে এগিয়ে এসে তার প্ল্যাকার্ডটি অনুবাদ করলেন। সেখানে লেখা ছিল, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আমাদের সীমান্তের মতোই গুরুত্বপূর্ণ, তাই আমরা এগুলো রক্ষা করব। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ না করার যুক্তি দিয়ে এই বৃদ্ধ আমাকে বলেন, আমাদের বোমা নয়, পারমাণবিক শক্তি ও পরিচ্ছন্ন জ্বালানি প্রয়োজন। প্রসঙ্গত, যুদ্ধবন্ধের শর্ত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবি জানিয়ে আসছেন ট্রাম্প। এই বৃদ্ধ আরও বলেন, ট্রাম্প জানেন আমাদের কাছে কোনো পারমাণবিক বোমা নেই, তবু তিনি আমাদের আক্রমণ করছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা শুরু করতে পারে, এমন একটি গুজব ইরানের চারদিকে ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে যুদ্ধ অনিবার্য বলে ধরে নিয়েছেন অনেক ইরানি। আমাদের বোমা নয়, পারমাণবিক শক্তি ও পরিচ্ছন্ন জ্বালানি প্রয়োজন। ইরানের এক বৃদ্ধ। লন্ডন ও দুবাইতে বেড়ে ওঠা বর্তমানে তেহরানের বাসিন্দা ফাতিমা বলেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি, তা আমরা জানি। আমরা জানি ট্রাম্প আসলে কোনো আলোচনা করতে যাচ্ছেন না। ফাতিমা আরও বলেন, তার ট্রাম্প বক্তব্য হল, আমি যা বলি তা করো, না হলে আমি তোমাদের মেরে ফেলব। এমনকি আমরা যদি তার কথামতো চলিও, তবু তিনি আমাদের আক্রমণ করবেন। তেহরানে যেসব সমাবেশের কথা বললাম তা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি রাতে অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 3 মাস ধরে প্রতি সন্ধ্যায় সারা দেশে অনুষ্ঠিত হওয়া এসব সমাবেশ রাত্রিকালীন জমায়েত নামে পরিচিত। সম্প্রতি পরিস্থিতি বদলে গেছে। আবার হামলা শুরু হতে পারে, এমন অশনি সংকেত থেকে রাস্তার মোড়ে মোড়ে ছোট ছোট দোকান বা বুথ খোলা হচ্ছে। এসব বুথে সাধারণ মানুষকে অস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইরানের শাসক গোষ্ঠী জনগণকে কিভাবে পরবর্তী সংঘাতের জন্য প্রস্তুত করছে, এখান থেকে তার কিছুটা আঁচ করা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা শুরু করতে পারে, এমন একটি গুজব ইরানের চারদিকে ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে যুদ্ধ অনিবার্য বলে ধরে নিয়েছেন অনেক ইরানি। তেহরানের ভানাক স্কয়ারের একটি বুথে আমরা কালো চাদর পরা এক নারীকে একে-47 চালানো শিখতে দেখলাম। সামরিক পোশাক পরা মুখোশধারী এক ব্যক্তি তাকে অস্ত্রটি খোলা ও আবার জোড়া দেওয়ার পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন। এখান থেকে মাত্র কয়েক ফুট দূরে একটি ছোট শিশুকে আনলোড করা গুলিহীন একটি কালাশনিকভ স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে খেলতে দেখা গেল। সে অস্ত্রটি আকাশের দিকে তাক করে ট্রিগার চাপে, তারপর হাস্যোজ্জ্বল প্রশিক্ষকের কাছে সেটি ফিরিয়ে দেয়।
সাধারণ নাগরিকদের অস্ত্র তুলে নেওয়ার সাধারণ আহ্বান রাষ্ট্রীয় টেলিভিশনে বারবার প্রচার করা হচ্ছে। বেশ কয়েকটি চ্যানেলের উপস্থাপকদের হাতে রাইফেল নিয়ে অনুষ্ঠান পরিচালনা করতেও দেখা গেছে। রাষ্ট্রপরিচালিত অফক চ্যানেলের এক পুরুষ উপস্থাপক হোসেন হোসেইনি দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসি এক সদস্যের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানেই স্টুডিওর ছাদ লক্ষ্য করে তার রাইফেল থেকে গুলি ছোড়েন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিবেশ দিন দিন যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে এবং নতুন করে যুদ্ধ শুরুর যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে তাতে মনে হচ্ছে কট্টরপন্থী সরকারি বার্তা ছাড়া বাকি সব কণ্ঠস্বর স্তিমিত হয়ে পড়ছে। চ্যানেল বিয়োগ-3 এর নারী উপস্থাপিকা মবিনা নাসিরিকে দুই হাতে একটি রাইফেল ধরে দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, ভানাক স্কয়ার থেকে তারা আমার কাছে একটি অস্ত্র পাঠিয়েছে যাতে আমিও আপনাদের মতো এটি ব্যবহার করা শিখতে পারি। তবে সব ইরানি যে যুদ্ধের জন্য মুখিয়ে আছেন তা কিন্তু নয়। তাজরিশ স্কয়ারের সমাবেশের ঠিক কোনায় সিনেমা মিউজিয়াম অব ইরানের পাশের একটি শান্ত পার্কে স্থানীয় বাসিন্দাদের খোলা আকাশের নিচে বইয়ের স্টল ঘুরে দেখতে এবং চা পান করতে দেখা গেছে। সেখানে যুগলদের হাত ধরাধরি করে হাঁটতেও দেখা গেছে। পাশ দিয়ে যাওয়ার সময় এক তরুণ বলে উঠলেন, যুদ্ধকে না বলুন। পার্কের একটি বেঞ্চে স্বামীর পাশে বসেছিলেন এক নারী। বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে সিএনএনের এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। তারা দুজনেই কতটা মরিয়াভাবে ইরানের পরিবর্তন চান তা তার কথায় ফুটে ওঠে। তিনি ইংরেজিতে ফিসফিস করে বললেন, আমরা একটি স্বাভাবিক দেশে বাস করতে চাই যেখানে আমাদের সন্তানদের ভবিষ্যৎ আছে। তেহরানের হাফতে তীর স্কয়ারের একটি বুথ। ভেতরে সামরিক পোশাক পরা এক ব্যক্তি আগ্নেয়াস্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। সামনে বসে তা শুনছেন নারী, পুরুষ এমনকি কিশোররা। সোমবার হাফতে তীর স্কয়ারের এমন আরও কয়েকটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। একটিতে দেখা যাচ্ছে বুথে নারীদের অস্ত্র চালানোর বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন সামরিক বাহিনীর আরেক প্রতিনিধি। বার্তা সংস্থাটি বলছে, দেশটিতে ফের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার উদ্বেগ বাড়ায় এমন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। হাফতে তীর স্কয়ারের প্রকাশিত ছবিগুলো রোববারের। একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন সতর্কবার্তা দিয়ে বলেছেন, দ্রুত শান্তি চুক্তি না করলে দেশটির আর কিছুই অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের এমন হুমকির দিনেই তেহরানে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ হয়েছে। এতে সরকারপন্থী কয়েক নারী পুরুষ অংশ নেন। তাদের হাতে ছিল প্রয়াত নেতা আলী খামেনি ও বর্তমান নেতা মোজতবা খামেনির ছবি সংবলিত প্ল্যাকার্ড। মার্কিন গণমাধ্যম সিএনএনও সোমবার ইরানিদের অস্ত্র প্রশিক্ষণ নেওয়া ও যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তেহরানের অভিজাত এলাকা তাজরিশ স্কয়ারের মিছিলে অংশ নিয়েছিলেন তিয়ানা নামের এক তরুণী। তিনি বলেন, আমি আমার দেশ ও মানুষের জন্য জীবন উৎসর্গ করতে পুরোপুরি প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকিকে গুরুত্ব না দিয়ে তিয়ানা বলেন, আমাদের সব মানুষ, পুরো সেনাবাহিনী এবং যত কমান্ডার আছেন সবাই জীবন দিতে প্রস্তুত। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতি সন্ধ্যায় ইরান জুড়ে সরকারপন্থী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্রের বুথ দেখা যাচ্ছে। সেখানে সাধারণ নাগরিকদের অস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভানক স্কয়ারের এমন একটি বুথে সিএনএনের সাংবাদিকরা দেখেন, কালো চাদর গায়ে জড়ানো এক নারী একে বিয়োগ-47 অ্যাসাল্ট রাইফেল চালানোর নিয়ম শিখছেন। সামরিক পোশাক পরা এক মুখোশধারী ব্যক্তি তাকে অস্ত্রটি খোলা ও ফের জোড়া দেওয়ার পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন। ভানক স্কয়ারের এই বুথের কয়েক ফুট দূরে এক শিশুকে গুলিবিহীন একে বিয়োগ-47 রাইফেল হাতে দেখা যায়। সে অস্ত্রটি আকাশের দিকে তাক করে ট্রিগারে চাপ দেয়। অস্ত্র হাতে তুলে নেওয়ার এই সর্বজনীন আহ্বান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও বারবার প্রচার করা হচ্ছে। বেশ কয়েকটি চ্যানেলের উপস্থাপকদেরও রাইফেল প্রদর্শন করতে দেখা গেছে। রাষ্ট্র মালিকানাধীন অফক চ্যানেলের উপস্থাপক হোসেইন হোসেইনি সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে স্টুডিওর ছাদ লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে জানান, আইআরজিসির সদস্যের কাছে থেকে তিনি অস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছেন। চ্যানেল বিয়োগ-3 এর উপস্থাপক মবিনা নাসিরিকেও রাইফেল হাতে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে দেখা গেছে। তবে সব ইরানি যে যুদ্ধের পক্ষে তেমনটা নয়। তাজরিশ স্কয়ারের পাশের একটি পার্কে এক নারীর সঙ্গে কথা বলেছেন সিএনএনের সাংবাদিকরা। ওই নারী একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নিরাপত্তার স্বার্থে নিজের নাম প্রকাশ করতে চাননি। তিনি বলেন, আমরা কেবল একটি স্বাভাবিক দেশে বাঁচতে চাই যেখানে আমাদের সন্তানদের একটি ভবিষ্যৎ থাকবে। যুদ্ধ বন্ধের আলোচনা স্থবির হয়ে পড়ায় ইরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সময় ফুরিয়ে আসছে। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তাদের উচিত খুব দ্রুত পদক্ষেপ নেওয়া, নয়তো তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। হাতে সময় একেবারেই নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রোববারের নির্ধারিত আলোচনার প্রাক্কালে এই কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, যুদ্ধবন্ধের তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের বিপরীতে যুক্তরাষ্ট্র কোনো কার্যকর বা সুনির্দিষ্ট ছাড় দিতে ব্যর্থ হয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে আপোষ বা নমনীয়তা না দেখালে চলমান আলোচনা অচলাবস্থার দিকে মোড় নিতে পারে। এপ্রিলের শুরুর দিকে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান চুক্তিতে না এলে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তার সর্বশেষ বার্তায় সেই হুমকিরই প্রতিধ্বনি পাওয়া গেল। চলতি সপ্তাহের শুরুতে তেহরানের দাবিগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেন যে চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জোর দিয়ে বলেছেন, তাদের দেওয়া প্রস্তাবগুলো ছিল যৌক্তিক ও উদার। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলছে, তেহরানের প্রস্তাবে শর্তাদির মধ্যে ছিল সব রণাঙ্গনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো হামলা হবে না এমন গ্যারান্টি বা নিশ্চয়তা পাওয়া। খবর অনুযায়ী তেহরানের প্রস্তাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স রোববার জানায়, তেহরানের প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটন পাল্টা 5টি শর্ত জুড়ে দিয়েছে। জানা গেছে, এসব শর্তের মধ্যে অন্যতম হল ইরানকে মাত্র একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখতে হবে এবং তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। এদিকে গত শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখার বিষয়টি মেনে নিতে পারেন। দুই দেশের মধ্যে এটি দীর্ঘদিনের একটি প্রধান বিবাদের বিষয়। ট্রাম্পের এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে যে তিনি পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। গত 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি ও মার্কিন বাহিনী। পরে আলোচনার পরিবেশ তৈরি করতে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা মাঝে মধ্যে বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা সত্ত্বেও মোটের ওপর কার্যকর রয়েছে। তবে ইরান এখনও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ করে দিয়েছে। বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। ইরান জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। অন্যদিকে নিজেদের শর্ত মানতে তেহরানকে বাধ্য করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে। বর্তমানে পাকিস্তান এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও উভয় পক্ষের অবস্থান ও দাবির মধ্যে এখনও বিস্তর ব্যবধান রয়ে গেছে। ইরানে যুক্তরাষ্ট্র আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিসের মিডিয়া স্টাডিসের প্রফেসর মোহাম্মদ এল মাসরি। সোমবার 18 মে সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করবে কারণ ট্রাম্পের কানের কাছে রয়েছেন অনেক মানুষ, যারা তাকে বিভিন্ন কথা বলছেন। এর মধ্যে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প সরকারের মধ্যে থাকা কট্টরপন্থীরা। তিনি আরও বলেছেন, ইরানের কাছ থেকে ট্রাম্প যে ধরনের আত্মসমর্পণ চেয়েছিলেন তিনি সেটি পাননি। এছাড়া ইরানিদের কাছ থেকে তিনি যা প্রত্যাশা করেছিলেন তাও পাননি। এছাড়া ট্রাম্প আশা করেছিলেন ইরানের সঙ্গে তাদের আলোচনা ভিন্নভাবে হবে। এর সঙ্গে চীন সফরে এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময়ও তিনি ইরান নিয়ে উচ্চ আশা করেছিলেন। দোহাভিত্তিক প্রতিষ্ঠানের এ প্রফেসর আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য সত্যিকার একটি বিপর্যয়। যদি তিনি বিজ্ঞ হন তাহলে যুদ্ধ তার এখানেই শেষ করা উচিত, কিন্তু তিনি তা করবেন না। ট্রাম্প বর্তমান অবস্থা থেকে পিছিয়ে দেশের নাগরিকদের কাছে যুদ্ধ জয়ের ঘোষণা নিয়ে যেতে পারবেন না। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর তাদের মধ্যে টানা 40 দিন যুদ্ধ হয়। পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল যুদ্ধবিরতি হলে এখন পর্যন্ত সংঘাত আর শুরু হয়নি।